আমি কখনো ভাবিনি আমার জীবনটা এভাবে মন নেবে। আজ বুকের ভেতরে যে তীব্র যন্ত্রণা আমি আর লুকিয়ে রাখতে পারছি না, সেটাই আজ আপনাদের কাছে উজাড় করে দিচ্ছি। খুব অল্প বয়সে আমার বিয়ে হয়েছিল। আমার স্বামী আরিফকে আমি আমার পুরো অস্তিত্ব দিয়ে ভালোবাসতাম। ভীষণ শান্তশিষ্ট একজন মানুষ। কখনো চড়া গলায় কথা বলতো না। যখন আমার নিজের বলতে কিছু ছিল না, তখনও সে আমার দিকে তাকিয়ে হাসতো। বিয়ের পর অনেকগুলো বছর কেটে গেল, কিন্তু আমাদের কোনো সন্তান হলো না। আমি চেষ্টা করেছি। কত রাজ্যে একা একা কেঁদে বালিশ ভিজিয়েছি, তার হিসাব নেই। কত ডাক্তার কবিরাজ দেখালাম, কত পীর মাজারি মানত করলাম। রোজা রাখতে রাখতে শরীরটাকে দুর্বল করে ফেলেছিলাম, কিন্তু আল্লাহর ইচ্ছা ছিল না, কিছুই হলো না। এত কিছুর পরেও আরিফ আমাকে কখনো একটু কটু কথাও বলেনি, কখনো চিৎকার করেনি, আমাকে ছোট করেনি। সে সবসময় বলতো, তুমি আমার স্ত্রী, সন্তান হোক বা না হোক, তুমি আমার জন্য যথেষ্ট। তার এই কথাগুলো আমার জ্বলন্ত বুকে ঠান্ডা পানির মতো কাজ করত। কিন্তু আরিফের মা আর বোনরা ওর মতো ছিল না। তারা আমাকে কখনোই মেনে নিতে পারেনি। আমি সামনে গেলেই তারা নিজেদের মধ্যে আঞ্চলিক ভাষায় ফিসফিস করত, আর এমনভাবে হাসতো যেন আমি অন্ধ, কিছুই বুঝি না। সব কথা পুরোপুরি না বুঝলেও তাদের চোখের সেই তীরের মতো ধারালো চাউনি আর উপহাস আমি ঠিকই টের পেতাম। তারা বলতো আমি নাকি অভিশপ্ত, বলতো আমি নাকি এই বংশের কোলাঙ্কার, একটা অপয়া মেয়ে মানুষ। কিন্তু আমি শুধু আমার স্বামীর মুখের দিকে তাকিয়ে সব মুখ বুজে সহ্য করে যেতাম। নিজেকে বলতাম, যতদিন আরিফ আমার পাশে আছে, আমি এই ঘরের সব ঝড় সামলে নেব। তারপর একদিন হুট করে সব বদলে গেল। দিনটা অন্য 5টা সাধারণ দিনের মতোই শুরু হয়েছিল। আমি সকালে ভোরেই উঠলাম, ঘরদোর পরিষ্কার করলাম, রান্না শেষ করে স্বামীর অফিস থেকে ফেরার জন্য অপেক্ষা করতে লাগলাম। কিন্তু সেদিন সন্ধ্যায় যখন আরিফ বাসায় ফিরল, সে একা ছিল না। তার পাশে একটা মেয়ে দাঁড়িয়েছিল। ভীষণ রূপবতী একটা মেয়ে, কম বয়স, চোখে মুখে এক অদ্ভুত অহংকার, যেন পুরো পৃথিবীটা তার হাতের মুঠোয়। আমি ড্রয়িং রুমে দাঁড়িয়ে রইলাম। আমার হার্টবিট যেন বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হলো। আরিফ আমার দিকে তাকালো, কিন্তু তার সেই চেনা চোখে আজ আর কোনো মায়া ছিল না। সে গলা ছেড়ে এমন একটা কথা বলল, যা আমি মরার আগের দিন পর্যন্ত ভুলব না। ওর নাম তিথি। আজ থেকে ও এ বাসাতেই থাকবে। ও আমার দ্বিতীয় স্ত্রী। আমার মনে হলো আমার কান দুটো মুহূর্তের মধ্যেই বন্ধ হয়ে গেছে। আমি দম নিতে পারছিলাম না। আমি আবার ওর দিকে তাকালাম। ভাবলাম হয়তো আমি ভুল শুনেছি, কিন্তু সে অত্যন্ত শান্ত গলায়, যেন দুপুরের খাবারের কথা বলছে, সেভাবে আবার বলল, আম্মা আর আপারা রাজি হয়েছেন। আজ থেকে এই সংসারের সব দায়িত্ব তিথির। সেদিন আমার ভেতরের কিছু একটা চিরতরে ভেঙে চুরমার হয়ে গেল। আমি চিৎকার করিনি, আমি ঝগড়াও করিনি। আমি শুধু এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম, যেন নিজের মৃত্যু নিজে দাঁড়িয়ে দেখছি। পরের দিন থেকে ওই বাড়িতে আমার জীবনটা নরক হয়ে গেল। তিথি এমন ভাব করতে লাগলো যেন এই বাড়ির আসল মালকিন সে। আমি যেখানে বসতাম সে সেখানে বসতে শুরু করলো। বিছানার যে পাশে আমি ঘুমাতাম সেখানে সে ঘুমাতে লাগলো। আমাকে কাজের মেয়ের মতো হুকুম দিতে শুরু করলো, এটা পরিষ্কার করো, ওটা রান্না করো, এখানে বসবে না, এই জিনিসে হাত দেবে না। এমনকি আরিফ, যে মানুষটা আমাকে এত ভালোবাসতো, সেও আমার দিকে এমনভাবে তাকাতে লাগলো যেন আমি কোনো অচেনা পরগাছা। আমার খাবারের থালা ছোট হয়ে এলো। আমার গলার আওয়াজ হারিয়ে গেল। আমার চারপাশটা কেমন যেন নিস্তব্ধ হয়ে গেল। ওর মার বোনেরা এখন আর লুকিয়ে নয়, সরাসরি আমার সামনেই হাসাহাসি করত। তারা বলতো, যাক, এতদিন এই ঘরে একটা আসল মেয়ে মানুষ এসেছে। প্রতিটা দিন আমি মরে মরে বাঁচতাম, কিন্তু একটা কথাও বলতাম না, কারণ মনের কোনো এক কোণে এক ক্ষীণ আশা ছিল, হয়তো কোনো একদিন আরিফ আবার আমার কাছে ফিরে আসবে। কিন্তু সেই আশার আলোটাও আস্তে আস্তে নিভে যাচ্ছিল। দিন গড়িয়ে সপ্তাহ, সপ্তাহ গড়িয়ে মাস পার হলো। আমি আমার নিজের ঘরে একটা জ্যান্ত লাশ হয়ে গেলাম। কখনো বাথরুমে ঢুকে কলের পানি ছেড়ে দিয়ে ডুকরে কাঁদতাম, যাতে কেউ আওয়াজ না পায়। কখনো নিজের শূন্য গর্ভের দিকে তাকিয়ে আল্লাহকে জিজ্ঞেস করতাম, আমি কি পাপ করেছিলাম। অবশেষে একদিন সন্ধ্যায় সব কিছুর অবসান হলো। তারা ড্রয়িং রুমে একটা পারিবারিক বৈঠক ডাকলো। প্রথমে আমাকে ডাকা হয়নি, কিন্তু আমি তো ওই ঘরেই ছিলাম, সব কথা আমার কানে আসছিল। একটু পর শাশুড়ি আমাকে ডেকে পাঠালেন। আমি খুব ধীর পায়ে হেঁটে গেলাম। আমার মন বলছিল আজ খুব খারাপ কিছু ঘটতে যাচ্ছে। সেখানে সবাই বসেছিল, আরিফ, ওর মা, ওর বোনেরা, আর পাশে রানীর মতো বসে থাকা তিথি। তারা সবাই আমার দিকে এমনভাবে তাকাচ্ছিল যেন আমি অলরেডি এই বাড়ি থেকে মুছে গেছি। আরিফ প্রথমে উঠে দাঁড়ালো।
সে আমার চোখের দিকে তাকানোর সাহস পাচ্ছিল না। সে বলল, নীলা, এই সংসার আর টেনে নেওয়া সম্ভব না। আমাদের বিয়েটা এখানেই শেষ। পুরো ঘরটা যেন স্তব্ধ হয়ে গেল। আমার কানে ভো ভো শব্দ হতে লাগলো। সে আবার বলল, তুমি তোমার জিনিসপত্র গুছিয়ে কাল সকালেই তোমার বাবার বাড়িতে চলে যাও। আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। হাঁটু গেড়ে মেঝেতে বসে পড়লাম। চোখের পানি বৃষ্টির মতো ঝরতে লাগলো। আর আমি আরিফের পা জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বললাম, আরিফ, দোহাই তোমার, আমি কি দোষ করেছি? আমার সাথে এমন করো না। আমার যে যাওয়ার কোনো জায়গা নেই। আমার পুরো শরীর কাঁপছিল, কিন্তু সে এক ঝটকায় আমার পা সরিয়ে নিল। ওর মা পাশ থেকে বলে উঠলেন, যেখান থেকে এসেছো সেখানে দূর হও। যে বইয়ের বংশে প্রদীপ দিতে পারে না, তার এই ঘরে কোনো স্থান নেই। ওর বোনেরা টিটকারি দিয়ে হাসল, আর তিথি শুধু উপহাসের চোখে আমার এই পতন দেখছিল। আমি আরও অনেক অনুনয় বিনয় করলাম, কিন্তু কারো মন গলল না। কোনো হাত আমাকে টেনে তুলল না। সেই রাতেই তার আমার কাপড় চোপড়গুলো একটা সস্তা ব্যাগে আবর্জনার মতো ভরে আমাকে মেইন গেটের বাইরে ধাক্কা দিয়ে বের করে দিল। চোখের সামনে লোহার গেটটা প্রচণ্ড শব্দে বন্ধ হয়ে গেল। আমি সেই অন্ধকার শুনশান রাস্তায় একলা দাঁড়িয়ে রইলাম। শীতে আর অপমানে আমার শরীর কাঁপছিল, চোখে তখনও জল। আমার সংসার শেষ, আমার ঘর শেষ, আমার আত্মসম্মান ধুলোয় মিশে গেছে। কিন্তু আমি যখন ব্যাগটা হাতে নিয়ে সেই অন্ধকার রাস্তা ধরে ধীর পায়ে হেঁটে যাচ্ছিলাম, তখন আমার ভেতরের ভাঙা মন থেকে কেমন যেন একটা অদ্ভুত অচেনা অনুভূতি জেগে উঠল, যা আমি নিজেই তখন পুরোপুরি বুঝতে পারছিলাম না। সেই রাতটা আমি কিভাবে কাটিয়েছিলাম আজও আমি জানি না। রাস্তাটা ছিল প্রায় ফাঁকা। দূরে একটা কুকুর ডেকে উঠছিল বারবার। আমার হাতে শুধু একটা পুরনো ব্যাগ, ভেতরে কয়েকটা কাপড় আর কিছু স্মৃতি, যেগুলো এখন বিষের মতো লাগছিল। আমি হাঁটছিলাম। কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, কিছুই জানতাম না। শুধু মনে হচ্ছিল আমি যেন এই পৃথিবীতে একদম একা হয়ে গেছি। হঠাৎ আকাশে প্রচণ্ড বজ্রপাত হলো। তারপর ঝমঝম করে বৃষ্টি নামলো। কয়েক সেকেন্ডের মধ্যে আমি পুরো ভিজে গেলাম। রাস্তার পাশে একটা বন্ধ দোকানের শেডের নিচে গিয়ে দাঁড়ালাম। ঠিক তখনই আমার ফোনটা কেঁপে উঠল। স্ক্রিনে একটা অচেনা নাম্বার। আমি কিছুক্ষণ তাকিয়ে থেকে কলটা রিসিভ করলাম। ওপাশে কয়েক সেকেন্ড নীরবতা। তারপর একটা মেয়েলি গলা ভেসে এলো। আপনি কি নীলা? আমি ক্লান্ত গলায় বললাম, জি, কে বলছেন? মেয়েটা খুব নিচু স্বরে বলল, আপনি এখন কোথায় আছেন? আমি অবাক হলাম। কেন? ওপাশে আবার কিছুক্ষণ চুপ। তারপর সে এমন একটা কথা বলল, যেটা শুনে আমার বুকের ভেতরটা হিম হয়ে গেল। আপনার স্বামী আর তার নতুন বউ সম্পর্কে আপনি যা জানেন, সত্যিটা তার চেয়ে অনেক ভয়ঙ্কর। আমার হাত কেঁপে উঠল। আপনি কে? আমি কে সেটা এখন জানার দরকার নেই। দরকার হলো আপনি আজ রাতে কোথাও একা থাকবেন না। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। আমি কিছু বলার আগেই কলটা কেটে গেল। আমি হতভম্ব হয়ে ফোনের দিকে তাকিয়ে রইলাম। মাথার ভেতর হাজারটা প্রশ্ন ঘুরতে লাগলো। হঠাৎ আমার মনে পড়ল, তিথি আজ সারাদিন কেমন অদ্ভুত আচরণ করছিল। বিকেল একবার আমি রান্নাঘরে পানি আনতে গিয়েছিলাম। তখন দেখি দেখি তিথি বারান্দায় দাঁড়িয়ে কারোর সাথে ফোনে কথা বলছে। আমাকে দেখে সে চুপ হয়ে গিয়েছিল। তারপর খুব বিরক্ত চোখে তাকিয়ে বলেছিল, চুপচাপ নিজের কাজ করো, বেশি কিছু জানার চেষ্টা করো না। তখন ব্যাপারটা গুরুত্ব দিইনি, কিন্তু এখন আমার বুকের ভেতর কেমন অজানা ভয় জমতে শুরু করলো। ঠিক তখনই দূরে একটা কালো গাড়ি এসে ধীরে ধীরে আমার সামনে থামলো। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসলো। গাড়ির কাজটা আস্তে আস্তে নিচে নামলো। ভেতর থেকে একটা পরিচিত মুখ বেরিয়ে এলো। আর আমি মানুষটাকে দেখে স্তব্ধ হয়ে গেলাম, কারণ সে ছিল তিথির আগের স্বামী। আমার পুরো শরীর ঠান্ডা হয়ে গেল। লোকটাকে আমি আগে শুধু একবারই দেখেছিলাম, অনেক মাস আগে। তখন তিথি এই বাড়িতে আসেনি। সেদিন আমি বাজার থেকে ফিরছিলাম। দূরে রাস্তার পাশে একটা লোক দাঁড়িয়েছিল। তিথি তার সাথে খুব নিচু গলায় কথা বলছিল। আমাকে দেখে তিথি ভয় পেয়ে গিয়েছিল, আর লোকটা দ্রুত সেখান থেকে চলে গিয়েছিল। পরে আমি তিথিকে জিজ্ঞেস করেছিলাম লোকটা কে ছিল। তিথি সঙ্গে সঙ্গে রেগে উঠে বলেছিল, আপনার এত কিছু জানার দরকার কি? তারপর বিষয়টা সেখানেই শেষ হয়ে গিয়েছিল। কিন্তু আজ সেই মানুষটাই আমার সামনে দাঁড়িয়ে। লোকটার চোখ মুখ ক্লান্ত, দাঁড়িয়ে এলোমেলো, কিন্তু চোখ দুটিতে ভয় আর সতর্কতা স্পষ্ট। সে গাড়ির দরজা খুলে বলল, দয়া করে গাড়িতে উঠুন, সময় খুব কম। আমি পিছিয়ে গেলাম। আমি আপনাকে চিনি না। লোকটা কষ্টের হাসি দিল, চিনেন, শুধু সত্যিটা জানেন না। আমার বুক ধরফর করতে লাগলো। বৃষ্টির পানি তখনও ঝরছে, চারপাশ ফাঁকা।
আমি বুঝতে পারছিলাম না কি করব। লোকটা নিচু গলায় বলল, তিথি খুব বিপজ্জনক মেয়ে। আরিফ সাহেব অনেক বড় ফাঁদে পা দিয়েছেন। আমি হতবাক হয়ে তাকিয়ে রইলাম। আপনি কি বলতে চাইছেন? লোকটা চারপাশে তাকালো, যেন কেউ শুনে ফেলবে এই ভয়। তারপর ধীরে ধীরে বলল, তিথি আগে আমার স্ত্রী ছিল। আমার মাথার ভেতর যেন বিস্ফোরণ ঘটল। কি? হ্যাঁ, আরও শুধু আমার জীবন না, আরও অনেকের জীবন শেষ করেছে। আমার গলা শুকিয়ে গেল। আপনি মিথ্যা বলছেন। লোকটা পকেট থেকে একটা পুরনো ছবি বের করলো। বৃষ্টির মাঝেও আমি স্পষ্ট দেখতে পেলাম ছবিতে তিথি দাঁড়িয়ে আছে, পাশেই লোকটা। দুজনের গলায় ফুলের মালা। আমার হাত কাঁপতে লাগলো। লোকটা এবার ফিসফিস করে বলল, আপনি কি জানেন তিথি কখনো মা হতে পারবে না? আমি যেন আকাশ থেকে পড়লাম। কি বলছেন এসব? ওর সমস্যা আছে, কিন্তু সে কখনো এটা কাউকে জানতে দেয় না, বরং নিজের দোষ অন্য মেয়েদের ঘাড়ে চাপিয়ে দেয়। আমার মাথা ঝিমঝিম করতে লাগলো। তাহলে তাহলে এতদিন সবাই আমাকে দোষ দিল কেন? আমি কান্না ভেজা গলায় বললাম, আপনি এসব আমাকে কেন বলছেন? লোকটার চোখ হঠাৎ ভয়ঙ্কর গম্ভীর হয়ে গেল। সে ধীরে ধীরে বলল, কারণ আপনি পরের শিকার। আমার বুকের ভেতর ধক করে উঠল। মানে? সে ঠোঁট কামড়ে বলল, তিথি শুধু সংসার ভাঙে না, মানুষকেও শেষ করে দেয়। ঠিক তখনই লোকটার ফোন বেজে উঠল। সে স্ক্রিনের দিকে তাকিয়ে ফ্যাকাশে হয়ে গেল। তারপর আতঙ্কিত চোখে আমার দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, ওরা আমাদের খুঁজে ফেলেছে। আমার বুকের ভেতরটা ধকধক করতে লাগলো। লোকটা তাড়াহুড়ো করে গাড়ির দরজা খুলে বলল, দ্রুত উঠুন। আমি আর কিছু না ভেবে গাড়িতে উঠে পড়লাম। দরজা বন্ধ হতেই সে দ্রুত গাড়ি স্টার্ট দিল। ঠিক তখনই রাস্তার উল্টো পাশে একটা কালো মাইক্রোবাস এসে থামল। ভেতর থেকে দুজন লোক নেমে চারপাশে তাকাতে লাগলো। আমার পুরো শরীর ঠান্ডা হয়ে গেল। লোকটা স্টিয়ারিং শক্ত করে ধরে ফিসফিস করে বলল, ওরা তিথির লোক। গাড়িটা দ্রুত বৃষ্টি ভেজা রাস্তায় পেরিয়ে এগিয়ে চলল। আমি বারবার পেছনের কাজ দিয়ে তাকাচ্ছিলাম। কালো মাইক্রোবাসটাও আমাদের পিছু নিতে শুরু করেছে। আমার গলা শুকিয়ে গেল। এসব কি হচ্ছে? তিথি আসলে কে? লোকটা কয়েক সেকেন্ড চুপ থেকে বলল, ওর আসল নাম তিথি না। আমি হতভম্ব হয়ে তাকালাম। মানে? ওর আসল নাম তানজিলা। 5 বছর আগেও আমাকে বিয়ে করেছিল, ঠিক যেভাবে আরিফ সাহেবকে ফাঁদে ফেলেছে। আমার মাথা ঝিমঝিম করতে লাগলো। লোকটা বলতে লাগলো, প্রথমে ও খুব ভালোবাসার অভিনয় করে, তারপর ধীরে ধীরে পরিবারের সবাইকে নিজের নিয়ন্ত্রণে নেয়। তারপর শুরু হয় ব্ল্যাকমেইল, টাকা হাতানো, আর শেষে সব শেষ। আমি অবিশ্বাসী চোখে তাকিয়ে রইলাম। কিন্তু আরিফ তো ওকে খুব বিশ্বাস করে। লোকটা তিক্ত হেসে বলল, আমিও করতাম। বাইরে বজ্রপাত হলো। সে আবার বলল, আমার ব্যবসার সব টাকাও নিজের নামে নিয়েছিল। তারপর একদিন হঠাৎ উধাও হয়ে যায়। যখন আমি ওকে খুঁজতে শুরু করি, তখন জানতে পারি আমি একা না। আমার বুক কেঁপে উঠল। মানে? ও আগেও দুটো সংসার ভেঙেছে। আমি বাকরুদ্ধ হয়ে গেলাম। ঠিক তখন পেছনের গাড়িটা খুব কাছে চলে এলো। লোকটা গালি দিয়ে গাড়ির গতি বাড়ালো। আমি ভয়ে সিট আঁকড়ে ধরলাম। হঠাৎ সে বলল, আপনার কাছে কি আরিফ সাহেবের কোনো গুরুত্বপূর্ণ কাগজপত্র আছে? আমি অবাক হলাম। না। কেন? সে গভীর নিঃশ্বাস ফেলল। তাহলে খুব খারাপ খবর আছে। কারণ তিথির আসল টার্গেট শুধু সংসার না, আরিফ সাহেবের সম্পত্তি। আমার মাথা ঘুরে উঠল। ঠিক তখনই পিছনের গাড়িটা হঠাৎ আমাদের গাড়িতে ধাক্কা দিল। আমি চিৎকার করে উঠলাম। গাড়িটা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ঘুরে গেল। আর পর মুহূর্তেই প্রচণ্ড শব্দে সবকিছু অন্ধকার হয়ে গেল। আমার চোখ খুলতে মাথার ভেতর প্রচণ্ড ব্যথা অনুভব করলাম। চারপাশ অন্ধকার। কিছুক্ষণ পর বুঝতে পারলাম আমি একটা ছোট ঘরের ভেতর শুয়ে আছি। মাথার পাশে একটা পুরনো টেবিল ফ্যান ঘুরছে। আমি উঠে বসতেই কপালে ব্যথা লাগলো। জেগেছেন? আমি চমকে তাকালাম। দেখলাম সেই লোকটা দরজার পাশে দাঁড়িয়ে আছে। তার হাতেও ব্যান্ডেজ বাঁধা। আমি আতঙ্কিত গলায় বললাম, আমরা কোথায়? সে ধীরে ধীরে ভেতরে এসে বলল, নিরাপদ জায়গায়। আমি চারপাশে তাকালাম। ছোট্ট একটা ভাড়া বাসা। দেয়ালে রং উঠে গেছে, কিন্তু জায়গাটা পরিষ্কার। আমার মনে হঠাৎ আগের রাতের সব কিছু ফিরে এলো। তিথি, বাড়ি থেকে বের করে দেওয়া, পিছু নেওয়া গাড়ি, দুর্ঘটনা। আমার নিঃশ্বাস ভারী হয়ে গেল। আমি কাপা গলায় বললাম, আপনি আসলে কে? লোকটা কিছুক্ষণ চুপ থেকে বলল, আমার নাম রাফি। সে একটা চেয়ার টেনে আমার সামনে বসলো। আমি অনেক দিন ধরে তিথিকে অনুসরণ করছি, কারণ ও শুধু প্রতারক না, ভয়ঙ্কর অপরাধী। আমার বুকের ভেতরটা ধক করে উঠল। অপরাধী? রাফি ধীরে মাথা নেড়ে বলল, ও ধনী,
নিঃসন্তান বা মানসিকভাবে দুর্বল পুরুষদের টার্গেট করে, তারপর তাদের পরিবার ভেঙে সম্পত্তি হাতিয়ে নেয়। আমি বিশ্বাসই করতে পারছিলাম না। আমার মাথায় শুধু আরিফের মুখটা ঘুরছিল। সে কি সত্যি এত বড় ফাঁদে পড়েছে? আমি নিচু গলায় বললাম, কিন্তু আরিফ আমাকে এত ভালোবাসতো, হঠাৎ সে এত বদলে গেল কিভাবে? রাফি কিছুক্ষণ চুপ রইল, তারপর খুব ধীরে বলল, কারণ তিথি শুধু সুন্দর না, খুব হিসেবি। সে পকেট থেকে একটা পেন ড্রাইভ বের করলো। এটার ভেতরে তিথির সব প্রমাণ আছে, ছবি, ভিডিও, ব্যাংক ট্রানজ্যাকশন সব। আমার হাত ঠান্ডা হয়ে গেল। তাহলে পুলিশে যান না কেন? রাফি তিক্ত হেসে বলল, গেছি, কিন্তু ওর অনেক ক্ষমতাবান কানেকশন আছে। প্রমাণ জমা দেওয়ার আগেই সব উধাও হয়ে যায়। আমি হতাশ চোখে নিচের দিকে তাকালাম। হঠাৎ রাফি গম্ভীর গলায় বলল, আপনি যদি চান তাহলে আমরা ওদের শেষ করতে পারি। আমি চমকে তাকালাম। মানে? সে ধীরে ধীরে বলল, যেভাবে ওরা আপনার জীবন ধ্বংস করেছে, এবার সত্যিটা সবার সামনে আনার সময় এসেছে। আমার বুকের ভেতর কেমন অদ্ভুত আগুন জ্বলে উঠল। এই প্রথমবার আমি শুধু কাঁদছিলাম না, আমার ভেতরে প্রতিশোধের একটা ভয়ঙ্কর ইচ্ছা জন্ম নিচ্ছিল। কিন্তু ঠিক তখনই রাফির ফোনে একটা ছবি ভেসে উঠল। ছবিটা দেখে তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। আমি ফোনটার দিকে তাকাতেই নিঃশ্বাস বন্ধ হয়ে এলো, কারণ ছবিতে দেখা যাচ্ছিল আরিফ হাসপাতালের বেডে শুয়ে আছে, আর তার পাশে দাঁড়িয়ে তিথি, ঠোঁটে অদ্ভুত একটা হাসি। ছবিটার দিকে তাকিয়ে আমার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। আরিফ হাসপাতালের বেডে শুয়ে আছে, মুখ ফ্যাকাশে, হাতে স্যালাইন, আর তার পাশে দাঁড়িয়ে আছে তিথি, এমনভাবে হাসছে যেন সব কিছু ঠিকঠাক চলছে। কিন্তু সেই হাসির মধ্যে এমন কিছু ছিল যা আমার শরীর শিউরে তুলল। আমি কাপা গলায় বললাম, আরিফের কি হয়েছে? রাফি ফোনটা শক্ত করে ধরে বলল, এটাই তো আমি ভয় করছিলাম। মানে? সে গভীর নিঃশ্বাস ফেলল। তিথি যখন কোনো মানুষের সম্পদ নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসে, তখন সেই মানুষটা হঠাৎ অসুস্থ হয়ে যায়। আমার গা কাটা দিয়ে উঠল। তুমি বলতে চাইছো? আমি কিছু বলতে চাইছি না, আমি শুধু আগের ঘটনাগুলো বলছি। রাফি একটা ফাইল আমার সামনে খুলে দিল। সেখানে 3জন পুরুষের ছবি, 3জনই বিভিন্ন সময়ে তিথির কাছের মানুষ ছিল। আর আশ্চর্যের বিষয়, 3জনই কয়েক মাসের মধ্যে রহস্যজনকভাবে অসুস্থ হয়েছিল। আমার মাথা ঘুরে উঠল। তাহলে আরিফ বিপদে আছে, খুব বড় বিপদে। আমি চোখ বন্ধ করলাম। যে মানুষটা আমাকে ভেঙে চুরমার করে দিয়েছে, তার জন্য আমার কষ্ট পাওয়ার কথা না, কিন্তু হৃদয় কি এত সহজে বদলে যায়? আরিফের কথা মনে হতেই বুকটা ভারী হয়ে গেল। রাফি বলল, আজ রাতে আমাদের হাসপাতালে যেতে হবে। কেন? কারণ আমি নিশ্চিত তিথি এখন শেষ ধাপের খেলাটা শুরু করেছে। আমি কিছু বলার আগে তার ফোন আবার বেজে উঠল। একটা মেসেজ। মেসেজটা পড়ে রাফির মুখ সাদা হয়ে গেল। আমি আতঙ্কিত গলায় বললাম, কি হয়েছে? সে ধীরে ধীরে ফোনটা আমার দিকে বাড়িয়ে দিল। মেসেজে মাত্র একটা লাইন লেখা ছিল, নীলাকে বাঁচাতে চাইলে দূরে থাকো, নইলে এবার তার লাশ খুঁজতে হবে। মেসেজের নিচে কোনো নাম ছিল না, কিন্তু আমরা দুজনেই জানতাম এটা কে পাঠিয়েছে। সে রাতে আমরা হাসপাতালে পৌঁছালাম। আমি মাথায় ওড়না টেনে মুখটা যতটা সম্ভব ঢেকে রাখলাম। হাসপাতালের করিডোরে পা রাখতে বুকের ভেতর অন্যরকম একটা চাপ অনুভব করলাম। সব কিছু কেমন অচেনা লাগছিল। রাফি ফিসফিস করে বলল, সাবধানে থাকবেন, তিথির লোকজন এখানে থাকতে পারে। আমরা ধীরে ধীরে আরিফের কেবিনের দিকে এগোলাম। দরজার সামনে পৌঁছে আমি থমকে গেলাম। ভেতরে আরিফ একা, তিথি নেই। আরিফকে দেখে আমার বুকটা হঠাৎ মোচড় দিয়ে উঠল। মাত্র কয়েক মাস, মানুষটা যেন 10 বছর বুড়ি হয়ে গেছে। চোখের নিচে কালি, মুখ শুকিয়ে গেছে। আমি দরজার ফাঁক দিয়ে তাকিয়েছিলাম। ঠিক তখনই আরিফ খুব কষ্ট করে বিছানার পাশে ড্রয়ার খুলল। তারপর একটা ছোট খাম বের করলো। খামটা খুলে একটা ছবি হাতে নিল। আমি ছবিটা স্পষ্ট দেখতে পাচ্ছিলাম না, কিন্তু পরের মুহূর্তেই আরিফ ছবিটা বুকে চেপে ধরে ফোঁপিয়ে কেঁদে উঠল। আমার বুক কেঁপে উঠল। সে ভাঙা গলায় বলল, নীলা, আমাকে মাফ করে দিও। আমার চোখ ঝাপসা হয়ে গেল। এতদিন পরে প্রথমবার আমি তার কণ্ঠে অনুশোচনা শুনলাম। ঠিক তখনই করিডোরের অন্য প্রান্ত থেকে তিথি আসতে দেখা গেল। আমরা দ্রুত লুকিয়ে পড়লাম। তিথি কেবিনে ঢুকেই তার মুখের হাসি মিলিয়ে গেল। সে ঠান্ডা গলায় বলল, এখন ওই পুরনো ছবিটা নিয়ে বসে আছো? আরিফ কিছু বলল না। তিথি এগিয়ে গিয়ে ছবিটা তার হাত থেকে ছিনিয়ে নিল। তারপর ছবিটা দুমড়ে মুচড়ে মেঝেতে ফেলে দিল। আমার নিঃশ্বাস আটকে গেল। তিথি এবার নিচু গলায় বলল, আর কয়েকটা দিন ধৈর্য ধরো, তারপর সব সম্পত্তি আমার নামে হয়ে যাবে। আরিফ বিস্ময়ে তার দিকে তাকালো। তুমি কি বললে? তিথি বুঝতে পারিনি কেউ শুনছে।
সে ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, যা শুনেছ তাই। তোমার পরিবার, তোমার টাকা, তোমার বাড়ি, সব কিছু খুব শীঘ্রই আমার হবে। আমার শরীর রাগে কাঁপতে লাগলো, কিন্তু পরের মুহূর্তে আরও ভয়ঙ্কর কিছু ঘটল। তিথির ফোন বেজে উঠল। সে কলটা রিসিভ করলো। ওপাশের কথা শুনে তার মুখের রং এক নিমেষেই বদলে গেল। সে চিৎকার করে উঠল, কি? ওটা কিভাবে সম্ভব? কয়েক সেকেন্ডের পর সে হতভম্ব গলায় বলল, অসম্ভব। নীলা তো সন্তান ধারণ করতে পারে না। আমার পুরো পৃথিবী যেন থেমে গেল। আমি জমে গেলাম, কারণ পরের কথাটা শুনে আমার পায়ের নিচের মাটি সরে গেল। ওপাশ থেকে কেউ বলেছে আমার মেডিকেল রিপোর্টে নাকি প্রমাণ পাওয়া গেছে আমি কখনোই বন্ধ্যা ছিলাম না। আমার মাথার ভেতর যেন বিস্ফোরণ হলো। আমি কখনোই বন্ধ্যা ছিলাম না। তাহলে এত বছর ধরে যে প্রমাণ, যে তিরস্কার, যে কান্না আমি সহ্য করেছি, সেগুলোর মানে কি? আমার হাত পা কাঁপতে লাগলো। পাশে দাঁড়িয়ে থাকা রাফিও স্তব্ধ। তিথি ফোন কানে ধরে বারবার বলছে, রিপোর্টটা আরেকবার চেক করো। না, এটা ভুল, অসম্ভব। কিন্তু ওপাশ থেকে কি বলা হচ্ছিল আমি শুনতে পাচ্ছিলাম না। কিছুক্ষণ পর তিথি ফোনটা কেটে দিল। তার মুখে আতঙ্ক স্পষ্ট। এই প্রথম আমি তাকে ভয় পেতে দেখলাম। সে দ্রুত কেবিন থেকে বেরিয়ে চলে গেল। তিথি চলে যেতেই রাফি আমার হাত চেপে ধরল। আমাদের এখনই ওই রিপোর্ট খুঁজে বের করতে হবে, আমি কাপা গলায় বললাম। কিন্তু এতদিন সবাই বলল আমার সমস্যা। রাফি গম্ভীর হয়ে গেল। হয়তো কেউ ইচ্ছে করেই সত্যিটা লুকিয়েছে। আমার বুক ধড়ফড় করতে লাগলো। পরদিন সকালে আমরা সেই ক্লিনিকের খোঁজে বের হলাম, যেখানে কয়েক বছর আগে আমি আর আরিফ পরীক্ষা করিয়েছিলাম। অনেক খোঁজাখুঁজির পর আমরা ক্লিনিকের সাবেক এক কর্মচারীর সন্ধান পেলাম। মাঝবয়সী মহিলা। প্রথমে তিনি কিছু বলতে চাইছিলেন না, কিন্তু যখন আমি কাঁদতে কাঁদতে সব বললাম, তখন তার চোখ ভিজে উঠল। তিনি ধীরে ধীরে বললেন, আমি অনেক দিন ধরে এই বোঝা বয়ে বেড়াচ্ছি। আমার বুক কেঁপে উঠল। কি বোঝা? মহিলা চারপাশে তাকিয়ে নিচু গলায় বললেন, তোমার রিপোর্ট বদলে দেওয়া হয়েছিল। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। কি? তোমার রিপোর্টে কোনো সমস্যা ছিল না, কিন্তু আসল রিপোর্ট তোমার হাতে পৌঁছায়নি। আমার চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগলো। তাহলে কার সমস্যা ছিল? মহিলা কিছুক্ষণ চুপ থেকে বললেন, তোমার স্বামীর। আমার মাথা ঝিমঝিম করতে লাগলো। আমি দাঁড়িয়ে থাকতে পারছিলাম না। এত বছর, এত অপমান, এত কান্না, সব মিথ্যা। মহিলা কাঁদো কাঁদো গলায় বললেন, আমি প্রতিবাদ করেছিলাম, কিন্তু অনেক টাকা লেনদেন হয়েছিল। আমাকে চুপ থাকতে বাধ্য করা হয়েছিল। আমার বুকের ভেতর জমে থাকা ক্ষতগুলো যেন একসাথে ফেটে গেল। কিন্তু ঠিক তখনই মহিলা আরও একটা কথা বললেন, তবে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা এটা না। আমি মাথা তুললাম। তিনি ফিসফিস করে বললেন, রিপোর্ট বদলানোর নির্দেশ আরিফ দেয়নি। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। তাহলে কে দিয়েছিল? মহিলা উত্তর দিলেন, তোমার শাশুড়ি। আমি কিছুক্ষণ কথা বলতে পারলাম না। আমার কানে শুধু একটা কথাই বাজছিল, তোমার শাশুড়ি। হঠাৎ আমার জীবনের অনেক ঘটনা পরিষ্কার হতে শুরু করলো। কেন সবসময় আমাকে দোষ দেওয়া হতো? কেন আরিফকে সত্যিটা জানতে দেওয়া হয়নি? কেন আমাকে বছরের পর বছর অপমান করা হয়েছে? রাফি ধীরে ধীরে বলল, এখন বুঝতে পারছেন, এটা শুধু তিথির খেলা না, অনেক পুরনো ষড়যন্ত্র। আমার চোখে তখন আর পানি ছিল না, শুধু আগুন ছিল। আমি বললাম, আমি সব প্রমাণ চাই। রাফি মাথা নেড়ে সম্মতি দিল। পরবর্তী কয়েকদিন আমরা একের পর এক তথ্য সংগ্রহ করতে লাগলাম। ব্যাংক রেকর্ড, পুরনো রিপোর্ট, ক্লিনিকের নথি, তিথির আগের বিয়ের কাগজ, সব কিছু ধীরে ধীরে জোড়া লাগতে লাগলো। আর তারপর আমরা এমন একটা তথ্য পেলাম যা সবাইকে স্তব্ধ করে দিল। তিথি আসলে আরিফকে ভালোবেসে বিয়ে করেনি। সে আরিফকে বেছে নিয়েছিল কারণ আরিফের নামে বিশাল সম্পত্তি ছিল, আর সেই পরিকল্পনার সবচেয়ে বড় সহযোগী ছিল আরিফের নিজের মা। আমি বিশ্বাস করতে পারছিলাম না, একজন মা কিভাবে নিজের ছেলের জীবন এভাবে নষ্ট করতে পারে। কিন্তু প্রমাণগুলো স্পষ্ট ছিল। শাশুড়ি চেয়েছিলেন যে কোনো মূল্যে নাতি, আর যখন জানতে পারেন সমস্যাটা নিজের ছেলের, তখন সত্যিটা চাপা দেন। তারপর এমন একজন মেয়েকে খুঁজে আনেন যে নীলাকে সরিয়ে দিতে পারবে। কিন্তু তিনি জানতেন না তিথি তাদের সবাইকে ব্যবহার করছে। সেদিন রাতে আমরা সব প্রমাণ গুছিয়ে রাখছিলাম। হঠাৎ আমার ফোনে একটা কল এলো, অচেনা নম্বর। আমি রিসিভ করতেই ওপাশ থেকে ভেসে এলো একটা দুর্বল কণ্ঠ, নীলা। আমার বুক ধক করে উঠল। এটা আরিফের কণ্ঠ। সে কাপা গলায় বলল, আমি সব জেনে গেছি। আমার গলা শুকিয়ে গেল। কিছুক্ষণ নীরব থাকার পর সে ফুঁপিয়ে উঠল, আমি তোমার সাথে যা করেছি তার জন্য আমাকে কখনো ক্ষমা করো না।
আমার চোখ ভিজে উঠল। কিন্তু এরপর সে এমন একটা কথা বলল যা শুনে আমি জমে গেলাম। তিথি আমাকে মারার চেষ্টা করছে। আমি আতঙ্কে উঠে দাঁড়ালাম। কি বলছো? আরিফ হাঁপাতে হাঁপাতে বলল, ও আমার ওষুধে কিছু মিশিয়ে দিচ্ছে। আমার কাছে প্রমাণ আছে। হঠাৎ ওপাশে একটা প্রচণ্ড শব্দ হলো, তারপর কারো চিৎকার। এরপর লাইন কেটে গেল। আমি বারবার ফোন করলাম, কিন্তু ফোন বন্ধ। আর ঠিক সেই মুহূর্তে টেলিভিশনের ব্রেকিং নিউজে একটা খবর ভেসে উঠল। শহরের একটি বেসরকারি হাসপাতালে রহস্যজনক অগ্নিকাণ্ড, কয়েকজন রোগী নিখোঁজ। আর সেই হাসপাতালটাই ছিল যেখানে আরিফ ভর্তি ছিল। হাসপাতালের নামটা স্ক্রিনে ভেসে উঠতেই আমার মাথা ঘুরে গেল। আরিফ ছিল সেখানে, আর এখন বলা হচ্ছে অগ্নিকাণ্ড, নিখোঁজ রোগী। রাফি দ্রুত টিভির ভলিউম বাড়িয়ে দিল। রিপোর্টার বলছে, আগুন নিয়ন্ত্রণে আনা হলেও কয়েকজন রোগী এখনও নিখোঁজ। আমার শরীর জমে গেল। আমি ফিসফিস করে বললাম, আরিফ। রাফি আমার কাঁধে হাত রাখল। আমাদের এখনই সেখানে যেতে হবে। আমরা কোনো সময় নষ্ট করলাম না। হাসপাতালের দিকে রওনা হলাম। রাস্তা জুড়ে পুলিশের গাড়ি, ভিড়, হইচই। কিন্তু আমার মাথায় শুধু একটা চিন্তা, আরিফ বেঁচে আছে তো? হাসপাতালে পৌঁছে দেখি চারপাশ কালো ধোঁয়ায় ভরা। দেয়াল কালচে হয়ে গেছে, মাটি ভেজা, পোড়া গন্ধ চারদিকে। একজন পুলিশ অফিসারের কাছে রাফি পরিচয় দিল। আমি কাপা গলায় বললাম, আরিফ চৌধুরী নামে একজন রোগী ছিল, তাকে খুঁজে বের করতে হবে। পুলিশ আমাদের দিকে সন্দেহের চোখে তাকালো, কিন্তু রাফি কিছু কাগজ দেখাতেই সে একটু নরম হলো। কিছু রোগীকে সরানো হয়েছে, কিছু নিখোঁজ। আমার বুক ধক করে উঠল। হঠাৎ একজন নার্স দৌড়ে এসে বলল, একজন অচেতন পুরুষকে স্টোররুমের পেছনে পাওয়া গেছে। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। আমি আর রাফি দৌড়ে গেলাম। ছোট্ট একটা অন্ধকার রুম, মেঝেতে একজন মানুষ শুয়ে আছে। আমি সামনে যেতেই আমার পা থেমে গেল, কারণ এটা আরিফ। আমি তার পাশে হাঁটু গেড়ে বসে পড়লাম। তার মুখে পোড়া দাগ, শ্বাস খুব দুর্বল। আমি কাপা গলায় ডাকলাম, আরিফ। সে ধীরে ধীরে চোখ খুলল। আমাকে দেখেই তার চোখে পানি এসে গেল। সে ফিসফিস করে বলল, নীলা, তুমি সত্যি এসেছো? আমি কান্না আটকে রাখতে পারলাম না। তুমি ঠিক আছো? সে কষ্ট করে মাথা নাড়ল। তিথি, ও জানে আমি সব জেনে গেছি। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। আরিফ বলল, ও আমাকে মেরে ফেলতে চেয়েছিল, কিন্তু আমি পালিয়ে গেছি। ঠিক তখনই বাইরে হঠাৎ সাইরেনের শব্দ। রাফি জানালার দিকে তাকিয়ে বলল, আমাদের এক্ষুনি বের হতে হবে, কেউ আসছে। আমি আরিফকে ধরে ওঠানোর চেষ্টা করলাম, কিন্তু সে খুব দুর্বল। হঠাৎ করিডোরে কারো হাই হিলের শব্দ শোনা গেল। ঠিক ঠিক ঠিক, ধীরে ধীরে কাছাকাছি আসছে। আমি দরজার দিকে তাকালাম। তার পরের মুহূর্তে দরজাটা খুলে গেল। সেখানে দাঁড়িয়ে ছিল তিথি। তার মুখে সেই পুরনো ঠান্ডা হাসি। সে আরিফের দিকে তাকিয়ে বলল, তুমি বেঁচে আছো? সত্যি হতাশ করছো আমাকে। আমার বুক জ্বলে উঠল। রাফি এগিয়ে গেল, কিন্তু তিথি হাত তুলে বলল, এক পা এগোলেই এই জায়গাটা আবার জ্বলবে। তার হাতে একটা রিমোট। আমি থমকে গেলাম। তিথি ধীরে ধীরে বলল, এই পুরো হাসপাতালটা আমি সেট করেছি, প্রমাণ মুছে ফেলতে। আমার চোখে আগুন। আমি বললাম, তুমি মানুষ না। তিথি হেসে ফেলল, আমি শুধু বিজয়ী। আরিফ কাপা গলায় বলল, তুমি এত নিচে নামতে পারলে? তিথির মুখ শক্ত হয়ে গেল। সে ধীরে ধীরে বলল, আমি শুরু থেকেই নিজে ছিলাম না, তোমরাই আমাকে সেখানে ঠেলে দিয়েছ। ঠিক তখনই রাফি পেছন থেকে ঝাঁপ দিল। রিমোটটা পড়ে গেল। হাসপাতালের অ্যালার্ম বেজে উঠল। তিথি চিৎকার করে উঠল, কিন্তু পরের মুহূর্তে বিশৃঙ্খলা শুরু হয়ে গেল। সবাই দৌড়াদৌড়ি করছে। আমি আরিফকে টেনে বের করার চেষ্টা করলাম। আর ঠিক সেই মুহূর্তে একটা বিস্ফোরণের শব্দ হলো। বিস্ফোরণের শব্দ পুরো করিডোর কেঁপে উঠল। আমি আর আরিফ মেঝেতে পড়ে গেলাম। চারিদিকে ধোঁয়া, আগুন, চিৎকার। রাফি দূরে কোথাও পড়ে গেছে। আমি আরিফকে টেনে ধরলাম, চলো, ওঠো। সে খুব কষ্টে উঠে দাঁড়ালো। আমরা ধীরে ধীরে বের হওয়ার পথ খুঁজতে লাগলাম। পেছনে হাসপাতালটা ধসে পড়ছে। তিথি কোথায় গেছে জানি না, কিন্তু আমার মাথায় তখন শুধু একটাই চিন্তা, এখান থেকে বের হতে হবে। হঠাৎ করিডোরের এক কোণে তিথি দেখা গেল। তার চুল এলোমেলো, মুখে ধুলো। তার চোখে এখন আর সেই ঠান্ডা হাসি নেই, বরং এক ধরনের হিংস্রতা। সে ধীরে ধীরে আমাদের দিকে এগোলো। তোমরা ভাবছো বের হতে পারবে? আমি আরিফকে পেছনে ঠেলে দিলাম, থামো। তিথি হেসে ফেলল, নীলা, তুমি এখনো বোকা। সে পকেট থেকে একটা ছোট বোতল বের করলো। এটা শুধু আগুন না, এটা প্রমাণ শেষ করে দেওয়ার শেষ উপায়। রাফি দূর থেকে চিৎকার করলো, ওটা ফেলে দাও। কিন্তু তিথি শুনল না। হঠাৎ সে বোতলটা ছুঁড়ে মারল।
আর ঠিক তখনই আগুন আরও ভয়ঙ্করভাবে ছড়িয়ে পড়ল। আমার চারপাশে সব কিছু ঝাপসা হয়ে গেল। আমি আরিফকে ধরে রাখার চেষ্টা করলাম, কিন্তু ধোয়ার মধ্যে কিছুই দেখা যাচ্ছিল না। হঠাৎ আরিফ আমার হাত শক্ত করে ধরল। নীলা, একটা কথা শোনো। আমি কাঁদতে কাঁদতে বললাম, এখন কথা বলার সময় না। সে কষ্ট করে বলল, আমি তোমার জীবনের সব ক্ষতি করেছি, কিন্তু একেবারের জন্য আমি তোমাকে ঘৃণা করিনি। আমার চোখ ভিজে গেল। সে ফিসফিস করে বলল, আমাকে যদি না বাঁচাতে পারো তবুও বাঁচো তুমি। আমি চিৎকার করে বললাম, চুপ করো। ঠিক তখন একটা দেয়াল ভেঙে পড়ল। আমি আরিফকে টেনে পেছনে সরালাম। হঠাৎ দেখি তিথি আমাদের দিকে তাকিয়ে আছে। তার চোখে এখন অদ্ভুত শূন্যতা। সে খুব নিচু গলায় বলল, সব শেষ হয়ে গেছে। তারপর সে পেছনে ঘুরে আগুনের দিকে হাঁটতে লাগলো। আমি চিৎকার করলাম, তুমি কোথায় যাচ্ছ? সে থামল না। ধীরে ধীরে আগুনের ভেতর হারিয়ে গেল। আরিফ ফিসফিস করে বলল, ও আর ফিরবে না। কিছুক্ষণ পর ফায়ার সার্ভিস এসে আমাদের উদ্ধার করলো। রাফিও বেঁচে ছিল, কিন্তু তিথির কোনো খোঁজ পাওয়া গেল না। 2 সপ্তাহ পর সবকিছু শান্ত। আরিফ হাসপাতাল থেকে রিলিজ পেয়েছে। সে আমার সামনে বসে আছে, চুপচাপ। আমি তাকে জিজ্ঞেস করলাম, এখন কি করবে? সে দীর্ঘশ্বাস ফেলল। আমি আমার ভুলের শাস্তি নিজেই পেয়েছি। আমি কিছু বললাম না। সে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তুমি যদি কখনো আমাকে ক্ষমা করতে পারো। আমি থামিয়ে দিলাম, আমি তোমার জন্য অপেক্ষা করিনি ক্ষমা করার জন্য। সে মাথা নিচু করল। ঠিক তখন রাফি এসে দাঁড়ালো। তার হাতে একটা ফাইল। সে বলল, কিছু অদ্ভুত ব্যাপার আছে। আমি তাকালাম। রাফি ফাইল খুলে বলল, তিথির লাশ পাওয়া যায়নি, কিন্তু হাসপাতালে আগুন লাগার আগে সে একটা ব্যাংক অ্যাকাউন্টে সব টাকা ট্রান্সফার করেছে। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। রাফি ধীরে ধীরে বলল, আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো এই অ্যাকাউন্টটা এখনও অ্যাক্টিভ। আমি ধীরে ধীরে জানালার দিকে তাকালাম। বাইরে সন্ধ্যা নামছে, আর দূরে কোথাও একটা অচেনা নম্বর থেকে আমার ফোনে একটা মেসেজ এলো। মেসেজটা দেখার পর কয়েক সেকেন্ড আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না। খেলা এখনও শেষ হয়নি নীলা। নাম্বারটা অচেনা, কিন্তু মেসেজটা কার সেটা বুঝতে আমার একটুও সময় লাগলো না। তিথি। রাফি আমার হাত থেকে ফোনটা নিয়ে দেখল। তার মুখ গম্ভীর হয়ে গেল। তাহলেও বেঁচে আছে। আমি ধীরে ধীরে বসে পড়লাম। এত কিছু হওয়ার পরও, এত অপরাধ, এত ষড়যন্ত্র পরও ও কি সত্যি পালিয়ে গেছে? পরের কয়েকদিন পুলিশও তদন্ত শুরু করলো। হাসপাতালের সিসিটিভি ফুটেজ, ব্যাংক লেনদেন, পুরনো মামলার ফাইল সব নতুন করে খোলা হলো। আর তারপর একদিন সকালে রাফি আমাকে ফোন করলো। তার গলায় উত্তেজনা, নীলা, আমরা ওকে খুঁজে পেয়েছি। আমার বুক ধক করে উঠল। কোথায়? শহরের বাইরে একটা রিসোর্টে। ও দেশ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল। আমি আর কোনো কথা বললাম না, শুধু চোখ বন্ধ করলাম। অবশেষে সব কিছুর শেষ হতে চলেছে। সেদিন বিকেলে পুলিশ অভিযান চালালো। আমি সেখানে যাইনি। আমার আর দেখার ইচ্ছাও ছিল না। কিন্তু সন্ধ্যায় খবর এলো তিথি গ্রেফতার হয়েছে। পালানোর সময় সে চেষ্টা করেছিল নিজের পরিচয় বদলে ফেলতে, কিন্তু এবার আর কোনো পথ ছিল না। রাফির দেওয়া প্রমাণ, ব্যাংক রেকর্ড, পুরনো স্বামীদের সাক্ষ্য, হাসপাতালের ঘটনা, সব কিছু একসাথে তার বিরুদ্ধে দাঁড়িয়ে গেল। খবরটা শুনে আমি চুপচাপ জানালার পাশে দাঁড়িয়ে রইলাম। অদ্ভুতভাবে আমার ভেতরে কোনো আনন্দ ছিল না, শুধু একটা দীর্ঘ ক্লান্তি, যেন বহু বছর ধরে বয়ে বেড়ানো একটা ভার অবশেষে নেমে গেছে। কয়েক সপ্তাহ পরে আদালতে মামলার শুনানি শুরু হলো। সেখানে এমন এক অনেক সত্য বেরিয়ে এলো, যা শুনে সবাই স্তব্ধ হয়ে গেল। আরিফের মাও নিজের ভুল স্বীকার করলেন। কাঁদতে কাঁদতে বললেন, আমি নাতির আশায় অন্ধ হয়ে গিয়েছিলাম। আমি তার দিকে তাকিয়ে রইলাম। একসময় যিনি আমাকে অভিশপ্ত বলতেন, আজ তিনি মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন। জীবন সত্যি অদ্ভুত। আদালত থেকে বের হওয়ার সময় আরিফ আমার সামনে এসে দাঁড়ালো। তার চোখ লাল, মুখে গভীর অনুতাপ। সে ধীরে ধীরে বলল, নীলা, আমি জানি আমার ক্ষমা পাওয়ার কোনো অধিকার নেই। আমি চুপ করে রইলাম। সে আবার বলল, তবুও ধন্যবাদ। তুমি চাইলে আমাকে ধ্বংস করে দিতে পারতে। আমি শান্ত গলায় উত্তর দিলাম, আমি কাউকে ধ্বংস করতে চাই না আরিফ, কারণ আমি জানি ধ্বংস হওয়ার কষ্ট কেমন। তার চোখ ভিজে উঠল। কিন্তু এবার আমি আর কাঁদিনি, কারণ আমি বদলে গেছি। 6 মাস পরে আমি একটা ছোট্ট প্রশিক্ষণ কেন্দ্র চালু করলাম। যেসব নারী সংসার ভাঙার পর অসহায় হয়ে পড়ে, তাদের কাজ শেখানো হয় সেখানে। নিজের পায়ে দাঁড়ানোর সাহস দেওয়া হয়। প্রতিদিন নতুন নতুন মেয়েরা আসে। তাদের গল্প শুনি, তাদের চোখের পানি দেখি, আর নিজের পুরনো দিনগুলোর কথা মনে পড়ে। একদিন বিকেলে অফিসে বসে কাজ করছিলাম।
হঠাৎ দেয়ালে টাঙানো আয়নায় নিজের মুখটা চোখে পড়ল। আমি থমকে গেলাম। অনেক বছর পরে প্রথমবার নিজের মুখে একটা শান্ত হাসি দেখলাম। সেদিন বুঝলাম, আমার জয় তিথির শাস্তি না, আমার জয় ছিল নিজের জীবনটাকে আবার নতুন করে গড়ে তোলা। যে রাতে আমাকে একটা ব্যাঘাতে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল, আমি ভেবেছিলাম সব শেষ। আসলে সেদিনই শুরু হয়েছিল আমার নতুন জীবন। আকাশের দিকে তাকিয়ে আমি খুব আস্তে বললাম, হে আল্লাহ, যা নিয়েছো তার চেয়েও বেশি কিছু ফিরিয়ে দিয়েছ। দূরে মেঘ সরে গিয়ে সূর্যের আলো বের হয়ে এলো, আর আমার ভাঙা জীবনের উপরও নতুন আলোর ছোঁয়া পড়ল। সমাপ্ত।